একদিকে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মূল হোতা প্রোগ্রামার সরোয়ার আলমকে কোনো রিমান্ড না দিয়ে জামিন দিয়ে দেওয়া, অপরদিকে ঢাকা ১৭ আসনের প্রার্থী ডক্টর এস খালেদুজ্জামানের সাথে সেনাবাহিনীর বাগ বিতণ্ডার এক পুরনো ভিডিও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপির হাতে তুলে দেওয়া, সবকিছু যেন একই সূত্রে গাথা মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে রাষ্ট্রযন্ত্র এবার জামায়াতকে মরণ কামড় দিতে যাচ্ছে। না হলে জামায়াতে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক এবং সেখানে নারীদের নিয়ে খুবই জঘন্য পোস্ট করা সেই অপরাধী সরোয়ার কিভাবে জামিন পেয়ে যায়? রাষ্ট্রপতির ভবন থেকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে সরোয়ার কিভাবে এমন স্পর্শকাতর কাজ করতে পারে? তার এত বড় কলিজা কিভাবে হলো? নাকি এর পেছনে আরও বড় রাঘব বোয়ালদের হাত রয়েছে, যাদের ইন্ধনে সে জামায়াতে আমিরের চরিত্র হননের মিশনে নেমেছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে টনক নড়বে আপনারও। জামায়াতকে একেবারে ডুবিয়ে দিতে সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত কিভাবে গভীর ষড়যন্ত্রের জাল বোপন করছে তার আদ্যোপান্ত জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। গত শনিবার ৩১ জানুয়ারি জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি মারাত্মক পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল এমন, সকল কর্মজীবী নারীরা নাকি পতিতা। এমন পোস্টের পর পুরো দেশ জুড়ে হইচই পড়ে যায়। সামাজিক মাধ্যম থেকে সেই উত্তাল ছড়িয়ে পড়ে রাজপথে। পোস্ট ভাইরাল হওয়ার পরপরই সর্বপ্রথম রাজপথে বিক্ষোভ মিছিলে নামে বিএনপি। নারীরাও ঝাড়ু নিয়ে এর প্রতিবাদ জানাতে শুরু করে। তবে প্রথম থেকে জামায়াত আমিরের দাবি ছিল তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তবে এসব দাবি উপেক্ষা করে বিএনপির পাতি নেতা থেকে শুরু করে তারেক রহমানও ছাড় দেননি আমির শফিকুর রহমানকে। আমিরের চরিত্র হননের মতো কার্যকলাপ চালিয়ে গেছে বিরোধীরা। তবে গত পরশু যখন প্রমাণিত হয় যে সত্যই হ্যাক হয়েছে আমিরের এক্স অ্যাকাউন্ট, তখন চুপসে যায় সব নিন্দুক মহল। তবে সবচেয়ে আঁতকে ওঠার মতো বিষয় হলো, যে ব্যক্তি আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে সে আর কেউ নয়, স্বয়ং রাষ্ট্রপতির কাছের মানুষ, বঙ্গভবনের সহকারী আইটি প্রোগ্রামার সরোয়ারে আলম। তার প্রতি আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং গত পরশু সরোয়ার আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। কিন্তু ঘটনার মোড় এখান থেকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে শুরু করে। সরোয়ারে আলমকে গ্রেফতার করে তাকে বিজ্ঞ সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে জামিন নামঞ্জুর করে শুনানি করলেও আদালত আইনজীবীদের কথা না রেখে কোনো রিমান্ড না দিয়ে অপরাধীকে জামিন দিয়ে দেয়। অথচ আমরা এর আগে দেখেছি কত শাক চুরি আর মাছ চুরির ঘটনায় রিমান্ড দেওয়া হতো। কিন্তু আজ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন থেকে চিহ্নিত অপরাধী, যে কিনা দেশের শীর্ষ একজন নেতার অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল পোস্ট করল, তার কোনো বিচার হলো না, তাকে জামিন দিয়ে দেওয়া হলো। ওয়াটারগেট কেলেঙ্কারির মতো এমন একটা স্পর্শকাতর অপরাধ করেও আজ ছাড় পেয়ে গেল ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মা। অথচ আজ যদি এই হ্যাকের বিষয়টি সত্য প্রমাণিত না হতো, তবে জামায়াতে আমিরের পরিণতি কি হতো তা কি ভেবেছেন? ওয়াটারগেট অপরাধ যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে যাওয়া এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক কেলেঙ্কারি, যেটা শেষ পর্যন্ত একজন মার্কিন প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। আজ আমিরের ক্ষেত্রে হয়তো এমনটা হতে পারত, কিন্তু হয়নি। পার পেয়ে গেছে অপরাধী। আমাদের রাষ্ট্রপতিও অপরাধ করেছে এমন, যেটা তাকে পদত্যাগ করতে বাধ্য করে। যাই হোক, আল্লাহ যাকে সম্মানিত করতে চান তাকে অসম্মান করবে এমন প্রাণী পৃথিবীতে আজও জন্মায়নি। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও সরোয়ারে আলমকে রিমান্ড না দিয়ে সরাসরি জামিন দিয়ে দেওয়া এবং বিরোধীদের সর্বোচ্চ নেতাদের হইচই আজ প্রমাণ করে দিয়েছে জামায়াত ইসলামীকে টেনে হিঁচড়ে নিচে নামাতে পুরো রাষ্ট্রযন্ত্র কতটা মরিয়া হয়ে উঠেছে। রাষ্ট্রের গভীর থেকে আজ একটা মহল চাইছে যে জামায়াত যেন কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের সেনাবাহিনীর আরও একটা গোপন ষড়যন্ত্র তুলে ধরব, যা শুনে আরও বিস্মিত হবেন, যার সাথে জড়িত সেনাপ্রধানও। সম্প্রতি দেশের মূলধারার গণমাধ্যমে একযুগে প্রকাশিত একটি ভিডিও আপনারা হয়তো দেখেছেন, যেখানে ঢাকা ১৭ আসনের জামায়াত প্রার্থী ডক্টর এস খালেদুজ্জামান এবং সেনাবাহিনীর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। ভিডিওতে দেখা যায় খালেদুজ্জামান সেনা এলাকায় ঢুকতে চাচ্ছেন তার গানম্যানকে সাথে নিয়ে, কিন্তু সেনাবাহিনী তাকে যেতে দিচ্ছে না। এক পর্যায়ে অনেক বাকবিতণ্ডা হয়। তখন খালেদুজ্জামান বলেন, সেনাবাহিনীর এবং দেশের অন্যান্য নিয়মের ক্ষেত্রে তারেক রহমানের জন্য কেন নিয়ম শিথিল করা হচ্ছে? তারেক রহমানের ক্ষেত্রে কেন কোনো নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে না, আর আমাদের ক্ষেত্রে কেন নিয়ম জোরালোভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে?
সেনাবাহিনী এবং খালেদুজ্জামানের মাঝে এসব বাকবিতণ্ডা আলোচনার মূল বিষয় না। মূল বিষয় হলো এই ভিডিওটা তো করা হয়েছে সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামে রেকর্ড হওয়া একটা ভিডিও, যেটা পাবলিক হওয়ার কোনো চান্স নাই। তাহলে এটা সর্বপ্রথম বিএনপির হাতে পৌঁছালো কিভাবে? সেনাবাহিনীর কোন চক্রান্ত ভিডিওটা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিরোধী দলের হাতে তুলে দিল? আসল প্ল্যান কি? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরকম একটা সেন্সিটিভ কন্টেন্ট ফাঁস হওয়ার ব্যাপারে কি কিছুই জানতেন না, নাকি তিনিই মূল হোতা? সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড নামে একটা বিষয় আছে, এটা মেনটেন করে চলতে হয় সেনা সদস্যদের। এর বাইরে কিছু করলে শাস্তির মুখোমুখি হতে হবে প্রত্যেকের। কিন্তু ডক্টর এস এম খালিদুজ্জামানের ভিডিও ফাঁসের ক্ষেত্রে সেই নিয়ম কি মানা হয়েছিল, নাকি জামায়াত প্রার্থীকে বিতর্কিত করতে, তার প্রতি মানুষের নেগেটিভ ধারণা জিইয়ে দিতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এরকম একটা ভিডিও সেনাবাহিনী পাবলিক করে দিল? এখানে কি তাহলে রাষ্ট্রযন্ত্র গভীর ষড়যন্ত্রে নেমেছে? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো সত্যিই জানতেন এ ব্যাপারে, কিন্তু তিনি কেন তাতে হস্তক্ষেপ করেননি? নাকি ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে জামায়াতের বিরুদ্ধে জাস্ট অল্প একটু দোষ যদি কেউ খুঁজে পায়, তবে তার ঢাকঢোল দিয়ে পুরো দেশে বিতরণ করা হবে? জাস্ট এমন একটা জায়গা যেখানে সুই ঢোকার মতো অবস্থা নেই। জামায়াতের এমন একটা ফাঁক যদি রাষ্ট্রের কেউ পায়, তবে সেই সুই ঢোকার জায়গা দিয়ে বাঁশবাগান ঢুকিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো যেন তারই প্রমাণ দিচ্ছে। কেউ জামায়াতের কোনো ত্রুটি খুঁজে পাচ্ছে না। জামায়াতের তরি কীভাবে নির্বাচনের আগ মুহূর্তে ডুবিয়ে দেওয়া যায় সেই ক্লু কেউ পাচ্ছে না। এখন এমন হয়েছে যে একটু জায়গা পেলে সব বিরোধী দল, এমনকি রাষ্ট্র পর্যন্ত সামান্য একটা ব্যাপার বিশাল আকারে উপস্থাপন করবে। তবে সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। তারা কি জানে না আল্লাহ যাকে ক্ষমতায় দেখতে চান তাকে নামানো যায় না? একদিকে জামায়াতে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে নারীদের নিয়ে অশ্লীল পোস্ট করে তাকে জনগণের সামনে একজন ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা, কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে নিন্দুকেরা। অপরদিকে ডক্টর খালেদুজ্জামানের পুরনো একটি ভিডিও, সেটি পাবলিক করে দেওয়া, তাও আবার বিরোধীদের হাতে সর্বপ্রথম। সবকিছু একই সূত্রে, সবকিছু মনে হচ্ছে রাষ্ট্রযন্ত্রের গভীর একটা ষড়যন্ত্র। তবে সব ষড়যন্ত্রই আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। এবার হয়তো আল্লাহ নিজেই চাইছেন যে জামায়াত যেন ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় এবং সব ষড়যন্ত্রকারীরা যেন ব্যর্থ হয়। সেই ব্যর্থতার চিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দেশে। সেনাপ্রধান কিংবা রাষ্ট্রপতি, দেশের সর্বোচ্চ মহল থেকে যত রকমের ষড়যন্ত্র করা হচ্ছে জামায়াত ইসলামীকে নিয়ে, সব ষড়যন্ত্রই এখন ব্যর্থতার দিকে। কেউই পারছে না জামায়াতের বিরুদ্ধে কোনো কেলেঙ্কারি রটে দিতে। আর যদি সত্যি জামায়াত ইসলামের বিরুদ্ধে দেশবাসী কোনো ক্লু খুঁজে পেত, কোনো দোষ খুঁজে পেত, তবে সত্যি জামায়াতের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। কারণ আমরা দেখেছি জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পরপরই কীভাবে দেশে নানাভাবে অপচেষ্টা চালানো হয়েছে জামায়াতে আমিরের চরিত্র হননের, কীরকমভাবে বিরোধীরা মিশনে নেমেছে তাকে ডোবানোর, কিন্তু কেউই পারেনি, সবই ব্যর্থ হয়েছে। আশা করি সামনেও সব ব্যর্থ হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ আপডেট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।